আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি নতুন ভিডিও হোম একাডেমিতে। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের চতুর্থ পর্ব শুরু করতে যাচ্ছি, দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা। আজকে আমরা চেষ্টা করব হচ্ছে 29 থেকে 31 পৃষ্ঠা পর্যন্ত কভার দেওয়ার জন্য, কারণ আমরা জানি এবারের বইটাই হচ্ছে গিয়ে যত বেশি পরিমাণ পাঠ্য বই পড়ব তত আমরা জ্ঞান অর্জন বেশি করব। তো চলো শুরু করি। আজকের শুরুতেই আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আসন্ন মান বা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। আমরা ছোট্ট একটা উদাহরণ দিয়ে কাজটা আগে শুরু করি। ধরো আমাদেরকে কেউ বলল যে আমাদের একটা ভাগ করতে হবে। সেই ভাগটা কি? সেই ভাগটা হচ্ছে যে 8কে আমাদের 3 দ্বারা ভাগ করতে হবে। দেখো, 8কে আমাদের 3 দ্বারা ভাগ করতে হবে। তো 8কে 3 দ্বারা যদি আমরা ভাগ করি, এটা তো খুবই সহজ। আমরা করলাম কি, 8 নিলাম, 3 দোকানে 6, নামলো 2, দশমিক একটা নিলাম, হলো 0, 3 6 18। 20 থেকে 18 বাদ দিলে 2 হয়, যেহেতু একটা দশমিক নিয়েছিলাম সুতরাং একটা 0 নিলাম, আবার 3 6 18 হাতে থাকে, মানে 20 থেকে 18 বাদ দিলে হচ্ছে 2, আর একটা 0 নিলাম, 3 6 18। তো একটা জিনিস লক্ষ্য করছো, এখানেও কিন্তু আমাদের ভাগশেষ থাকতেছে 2। দেখো, এখানেও 2 ছিল, এখানেও 2 ছিল, এখানেও 2 আছে, এখানে আবারও 2 আসছে। তো আমরা যদি আবারও এরকম ভাগটাকে কন্টিনিউ করি তো দেখব যে সেই 6ই কিন্তু আসতেছে। এই 6টা কিন্তু একদম চলতে থাকবে। তো এখন একটা কথা, যদি এই কাজটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করতাম, দেখি কি হয়। আমরা একটা ক্যালকুলেটর নিই, আমরা আমাদের একটা ক্যালকুলেটরে ব্যবহার করি। সেটা হচ্ছে যে আমাদের কাজটা কি, 8কে আমরা ভাগ করব 3 দ্বারা। দেখো এখানে কত আসছে, এখানে আসছে একদম 2.66666, একদম শেষ পর্যন্ত কি একটা 7 আসছে, তাও আসতো না, স্ক্রিনে জায়গা নেই, তাই কিন্তু এই কাজটা আসছে। এখন আমরা পাঠ্য বইয়ের সাথে একটু মিলানোর চেষ্টা করি। দেখো এখানে যে জিনিসটা বলছে সেটা আমরা একটু পড়ি, যে আমরা 3 বন্ধু মিলে 100 টাকা সমান ভাগ করে নিতে চাইছি। দেখো আমরা ধরলাম আমরা 3 বন্ধু, তুমি আমি এবং আরেকজন নিলাম। আমাদের এখন কাজ হচ্ছে 100 টাকাকে সমান 3 ভাগে ভাগ করব। কিন্তু আমরা ডিজিটাল ডিভাইস, আমরা যদি এই যে ক্যালকুলেটরটা দিয়ে একটু আগে যে কাজটা করলাম, সেম কাজটা যদি এটা করি, দেখো যে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এখন যে এই যে 100 দ্বারা 3কে ভাগ করব। দেখো এখানে একদম 33.3333 ইটস কন্টিনিউ। এখন কথা হচ্ছে যে আমাদের মানটা আসছে কত, আমরা যদি একটু নোট করে রাখি। 100কে আমরা যদি 3 দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসছে 33.3333 এরকম আসতেছে, এবং এটা এন্ডলেস। তো এখন কথা হচ্ছে যে আমরা যখন ডিজিটাল কোনো কিছু ব্যবহার করব আমাদের মান কিন্তু আসতে হবে কি অ্যাকুরেট, কিন্তু আমরা কিন্তু সেটা পাচ্ছি না। দেখো সব রকম গণনা যন্ত্র বা ডিজিটাল ডিভাইসে কি একই ভাগফল দেখতে পাচ্ছ? নিশ্চয়ই না। আমরা যদি নিজেরা হাতে করে এক ধরনের ভাগ পাবো। আমরা আরেকটা উদাহরণ দিই। দেখো যে আমরা এটা একটা জেনারেল স্ট্যান্ডার্ড ক্যালকুলেটর ব্যবহার করলাম, 100 দ্বারা ভাগ করছি কাকে, 3কে, কত পাইছি, একদম 33.33, কিন্তু আমরা যদি আরেকটু বেশি করতে যাই, ধরো একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর নিলাম, এখানে আমরা 100কে ভাগ করব হচ্ছে 3 দ্বারা, দেখো আরও বেশি আসছে, শুধু 3 আর 3 আসছে, কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু বের হলো না। তাহলে আমরা কিভাবে সমানভাবে টাকাটা নিব? এখন এইসবে কি কোনো ভুল আছে? না, ভুলও কিন্তু নাই। কিন্তু এখন কি করার, 100কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল একটাই আসার কথা, তাহলে কোনটা ঠিক আর কোনটা ভুল? আমরা দেখো 2 ধরনের ক্যালকুলেটর ব্যবহার করছি। একটা ব্যবহার করছিলাম সাধারণ ক্যালকুলেটর, একটা ব্যবহার করেছিলাম সায়েন্টিফিক ক্যালকুলেটর, কিন্তু আমাদের রেজাল্ট কি আসলো? একটাতে দশমিকের পর 3 একটু বেশি আসছে আর একটাতে কম আসছে। কোনো ডিভাইসকে 100কে 3 দ্বারা ভাগ করলে সাধারণ ভগ্নাংশ কি আসবে? 100/3, তাই না? সেক্ষেত্রে কিন্তু ঠিক আছে, কিন্তু ভাগ করতে গিয়ে আমরা যখন দশমিক বিন্দুর পর অঙ্ক শেষ হচ্ছেই না, বারবার কি আসতেছে? 3 আসতেছে। কিন্তু ডিজিটাল ডিভাইসগুলোতে দশমিকের পর নির্দিষ্ট সংখ্যক অঙ্ক পর্যন্তই দেখতে পাওয়া যায়। কোনো ডিজিটাল ডিভাইসই তাদের নির্দিষ্ট সীমার বাইরে সংখ্যা দেখাতে পারে না। তাই যখনই
কোনো ডিজিটাল ডিভাইসকে 100/3 মান দশমিক ভগ্নাংশ দেখানো হবে, সেটা ওই নির্দিষ্ট সংখ্যক অঙ্ক পর্যন্তই দেখানো হবে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যদি 100-র পরিবর্তে কি 100-কে 3-এর পরিবর্তে যদি 16 দিয়ে ভাগ করতাম তাহলে কি আসতো? দেখো, আমরা 100-কে যদি আমরা 16 দ্বারা ভাগ করতাম তাহলে কি আসতেছে? দেখো, প্রথম হচ্ছে 6 × 96, তাই না? নামলো 4, একটা দশমিক নিলাম, আসলো 16, 16 দোকানে 32, এখানে কত আসলো? 8, একটা শূন্য নিলাম, 5 16 কত? 80। দেখো, একই 100-কে 3 দ্বারা ভাগ করলে 3.33333 এরকম আসতেছেই, কিন্তু সেই 100-কে যখন আমরা 16 দ্বারা ভাগ করতেছি আমাদের রেজাল্টটা কিন্তু বের হয়ে গেছে। এখন এটার মানেটা কি? এটার মানে হচ্ছে এখানে দশমিক বিন্দুর পর দুটি অঙ্ক আছে, এরপর আর নেই, অর্থাৎ সংখ্যাটিতে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা শেষ হচ্ছে। এক্ষেত্রে ডিজিটাল ডিভাইসগুলোতে 6.25 একবারে সঠিক মানই দেখাতো। এখন কথা হচ্ছে প্রত্যেকটা বিষয়েরই কিছু কমতি থাকতেই পারে, তো সেটা ডিজিটাল হোক বা যে কোনো কিছুই হোক। তো এই জন্যই আমরা এখানে বলতেছি এটা হচ্ছে গিয়ে অসীম ভগ্নাংশ, তাই না? অসীম ভগ্নাংশ আমরা আগের পর্বে কি শিখছি? এই জিনিসগুলো যদি বারবার আসে তখন 3.3-এর উপরে কি করবে? একটা পৌনঃপুনিক দিয়ে দেব, এর মানে হচ্ছে বারবার 3 আসতেই থাকবে। এখন দেখো, এখানে একটা কথা আছে, লেখছে কি যে অসীম দশমিকের গণনার ক্ষেত্রে এই সীমাবদ্ধতার ব্যাপারটা বোঝার পর তুমি কি ডিজিটাল ডিভাইস নামের এই সাহায্যকারী বন্ধুদের সবসময় ভরসা করবে নাকি মোটেও ব্যবহার করবে না? তাহলে বিশাল যোগ বিয়োগ গুণ ভাগ করতে অনেক কষ্ট হবে। এখন কথা হচ্ছে যে আমরা শুরুতেই বলেছি যে ডিজিটাল ডিভাইসগুলোতে তোমার বন্ধুর মতন নানা কাজে সাহায্য করে, তবে তুমি নিজে ভেবে দেখবে যে কাজটা ঠিক হচ্ছে কিনা। একইভাবে ডিজিটাল ডিভাইসগুলোর সব ক্ষেত্রে একবারে সঠিক উত্তর দিতে পারে না, কাছাকাছি উত্তর দেয়, যাকে আমরা সাধারণত বলে থাকি আসন্ন মান বা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। খেয়াল করে দেখো, যে কোনো কিছুরই একটা সীমাবদ্ধতা থাকতে পারে, অ্যাকুরেট মান যদি না আসে তখন কাছাকাছি একটা মান কিন্তু ডিজিটাল ডিভাইসগুলোতে শো করে, সেটাকে আমরা বলতেছি অ্যাপ্রক্সিমেট ভ্যালু। এটা ডিজিটাল ডিভাইসের একটি সীমাবদ্ধতা। তো আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পারছো। মূল ব্যাপার হচ্ছে গিয়ে আমরা এখানে দুই ধরনের ভাগ দেখলাম। একটা হচ্ছে 100-কে আমরা 3 দ্বারা ভাগ করছি, যেখানে আনলিমিটেড ভ্যালু আসতেছে, 3 দশমিকের পর শেষ হচ্ছে না। আবার 100-কে আমরা 16 দ্বারা ভাগ করলে একটা অ্যাকুরেট রেজাল্ট পাচ্ছি। ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে আমাদের কিন্তু একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু দেখাচ্ছে, আবার এই ভ্যালুটার ক্ষেত্রে 100-কে 16 দ্বারা ভাগ করলে ডিজিটাল ডিভাইসে আমাদের অ্যাকুরেট ভ্যালু দেখাচ্ছে। ওকে, এখন আমরা এই নতুন একটা টপিকসে চলে যাব, সেটা হচ্ছে সমতল মূলদ সংখ্যা। এখন আমরা সমতল ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। দেখো, এখানে যে কথাটা লেখা আছে সমতল মূলদ সংখ্যা, এর আগে আমরা একটা জিনিস তোমাদেরকে বলি। ধরো আমরা একটা ভগ্নাংশ নিলাম, ভগ্নাংশ মানে কি? যেখানে লব থাকবে ডিভাইডেড হর থাকবে। তো আমরা কি নিলাম? আমরা নিলাম 5/10। এখন এইটাকে আমরা এইভাবেও যদি লিখি, দেখো যে 10/20। এখন এই কথাটা কি ঠিক আছে? অবশ্যই ঠিক আছে। কিভাবে ঠিক আছে? দেখো, আমরা এখানে করছি কি 5-এর সাথে 2 গুণ করছি, তাই না? তাহলে কত আসছে? 5 দোকানে 10। আবার হরকেও কি করছি? 2 গুণ করছি, অর্থাৎ 10 দোকানে 20। আবার আমরা যদি এই কাজটা করতাম, আমরা যদি এইটাকে 2 দ্বারা ভাগ করতাম তাহলে কত পাইতাম? 5 পাইতাম। আবার নিচেও যদি 2 দ্বারা ভাগ করতাম তাহলে কত পাইতাম? 10 পাইতাম। দেখো, প্রথমটার মতনই কিন্তু আসছে। ঠিক এরকমভাবে একটা জিনিস আলোচনা করি, যে আমরা যে আলোচনা করব যে ইতিমধ্যে আমরা পূর্ববর্তী শ্রেণীতে যেটা শিখেছিলাম যে ধনাত্মক ভগ্নাংশের সমতুল্যতা নিয়ে আলোচনা করছি। এখানে আমরা ধনাত্মক এবং ঋণাত্মক ভগ্নাংশের সমতুল্যতা নিয়ে আলোচনা করব। দেখো, এর আগে আমরা এটা দেখছি কত? প্লাস। এখন এরকম যদি না হইতো, যদি এরকম হইতো যে -5/10, তাহলে এখানেও কিন্তু আমরা -10/20 লিখতে পারবো, এবং এটা কিন্তু একই জিনিস। তো এখানে একটা উদাহরণ দিচ্ছে, দেখো লিখছে কি -3/4, আবার লিখছে -6/8,
এরপরে লিখছে কি -75/100, আর এখানে লিখছে -0.75। এই 75কে 100 দ্বারা ভাগ করলে 0.75 আসতেছে। এখন দেখি এখানের সাথে এখানে কোনো মিল আছে কিনা। দেখো আমরা যদি এই 3কে 2 দ্বারা গুণ করি 6 আসতেছে, আবার নিচের 4কে 2 দ্বারা গুণ করলে 8 আসতেছে, অর্থাৎ হর ও লবকে যদি 2 দ্বারা গুণ করি এই মানটা আসতেছে। এর মানে কি সমতল মূলদ সংখ্যা বা সমতল ভগ্নাংশ তখনই হবে যখন আমরা হর ও লবকে একই সংখ্যা দ্বারা গুণ করব। একইভাবে আমরা যদি হর ও লবকে যদি একই সংখ্যা দ্বারা ভাগ করি, যেমন 6কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি এই 3 আসবে, আবার 8কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি এই 4 আসবে। তার মানে কি -3/4 আর -6/8 একই কথা। আবার একটা জিনিস খেয়াল করো, আমরা এই 3কে যদি 25 দ্বারা গুণ করতাম, 3 25-এ 75, আবার 75কে যদি আমরা 25 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু সেই 3ই পাবো। আবার খেয়াল করো, 4কে যদি আমরা 25 দ্বারা গুণ করতাম, 4 25-এ 100, আবার 100কে আমরা যদি 25 দ্বারা ভাগ করি তাহলে 100কে 25 দ্বারা ভাগ করলে কত পাবো? 4 পাবো। তো এইগুলো সংখ্যাগুলো কি আলাদা কিনা সাধারণ ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ ধারণা ব্যবহার করে যাচাই করে এটা তোমরা দেখতে পারো। এখন আমরা একটা বুদ্ধির কাজ করব, যে সমতল ভগ্নাংশ কখন হবে সেটার একটা সূত্র হচ্ছে যে আমরা দুটা মূলদ সংখ্যা নিলাম। মূলদ সংখ্যা মানে কি? যেটাকে আমরা ভগ্নাংশ আকৃতিতে লিখতে পারবো, অর্থাৎ হর এবং লব থাকবে। ধরো এ একটা লব আর বি একটা হর, এবং আর একটা আমরা নিলাম এই যে সি একটা লব ডি একটা হর। সমতল ভগ্নাংশের সূত্র হচ্ছে গুণফল, আর গুণগুলো একই হবে। কিভাবে? এই এ আর ডি যদি গুণ করি এবং বি আর সি যদি গুণ করি একই হবে। একটা উদাহরণ দেই, দেখো এই যে এখানে আছে -3/4 সমান কি, এখানে আছে এটা আছে কমা, যেহেতু দুটা ভগ্নাংশ, এবং কি সেটা -6/8। এখন দেখো এই মাইনাস তুমি উপরেও ধরতে পারো নিচেও ধরতে পারো, একই কথা। এখন সূত্র অনুযায়ী কি এডি সমান বিসি হবে, অর্থাৎ এইটাকে এটা দ্বারা গুণ করলে এবং এইটাকে এটা দ্বারা গুণ করলে মানটা একই হবে। দেখো 3 আর 8কে, অর্থাৎ এখানে দেখো -3 গুণ 8 সমান এখানে -6 গুণ 4 একই হয়েছে কিনা দেখো। -3 আর 8 গুণ করলে -24, আর এখানে মাইনাস আর 6 গুণ 4 হলো 24। দেখো একই হয়েছে, খুব সহজেই আমরা কিন্তু করে ফেলছি। এখন একটু আগে যে জিনিসগুলো আমরা দেখছিলাম লক্ষ্য করো, যে -3/4, -6/8, -75/100 এবং -0.75 এক কিনা এটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো 3 এবং 8 গুণ করলে 24 হয়, আবার 6 আর 4 গুণ করলে 24 হয়, দুই সাইডেই মাইনাস আছে। আবার আমরা যদি 3/4 মাইনাস সমান -75/100 একই কিনা দেখো। 3 আর 100 গুণ করলে কত আসতেছে? এখানে মাইনাস আছে, তার মানে এখানে আসতেছে 300। আর এখানে 4 আর 75, 4 5 20 0, 4 7 28, হাতে 2, 300, আর এদিকে মাইনাস আছে। দেখো এটাও কিন্তু একই। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি -3/4 ইকুয়ালস টু -6/8 ইকুয়ালস টু -75/100 ইকুয়ালস টু -0.75 একই কথা। ওকে, আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু আজকে আমরা যে কাজগুলো করতেছি সেই কাজের 30 নম্বর পেজটা কমপ্লিট। তো আজকে আমরা দুটা বিষয় ইতিমধ্যে জেনে গেছি, একটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু আর একটা হচ্ছে কি সমতল মূলদ সংখ্যা। এখন চলো আমরা পরের অংশে যাই। এখন আমরা একক কাজ করব। একক কাজগুলো কি? প্রশ্নে যেটা লেখা আছে যে সমতল বৈশিষ্ট্য ব্যবহার করে নিচের সমান ভগ্নাংশগুলো নির্ণয় করো। এখানে দেখো বেশ কিছু ভগ্নাংশ দেওয়া আছে। কি কি? 2/3, -2/3, তারপর 6/9, 16/24, -15/10 অ্যান্ড -5/15। এখন এগুলোর সমান চিহ্ন ব্যবহার করতে হবে, অর্থাৎ সমানগুলো ব্যবহার করতে হবে। তো প্রথমে আমরা দেখব যে একদম এক্স্যাক্ট মৌলিক সংখ্যা কোনগুলো দিয়ে ভগ্নাংশ গঠিত। দেখো 2কেও আমরা কোনো কিছুতে ভাগ করতে পারবো না, 3কেও পারবো না। তো প্রথমে আমরা 2/3 নিলাম।
এরপরে কি আছে -3/2, সুতরাং এটাও কিন্তু একটা আলাদা, তাই না? এটার তো ঋণাত্মক ভগ্নাংশ। এখন এটার সাথে দেখি আমরা কোন কোন জিনিস মিল করা যায়। এখানে আছে 6, নিচে আছে 9। লক্ষ্য করো 2কে যদি আমরা 3 দ্বারা গুণ করি এবং 3কে আমরা যদি 3 দ্বারা গুণ করি এই জিনিসটা আসবে, তার মানে আমরা এখানে লিখতে পারি 6/9। আবার একটা জিনিস খেয়াল করো, আমরা যদি 3কে যদি 6 দ্বারা গুণ করি আসবে কত? 18। আবার 2কে যদি 9 দ্বারা গুণ করি আসবে কত? 18। সুতরাং আমরা যে সমতল ভগ্নাংশের যে বৈশিষ্ট্যটা আছে সেটা কি? এ ডি ইকুয়ালস টু বি সি। এটা কিন্তু হয়ে গেল। এটা কিভাবে পাইছি আমরা? এ ডিভাইডেড বি ইকুয়ালস টু কি? ইকুয়ালস টু হচ্ছে এ ডিভাইডেড বি আর একটা হচ্ছে সি ডিভাইডেড ডি। সুতরাং আর গুণ করলে আমরা এটা পাচ্ছি। এখন আমরা দুইটা পেয়ে গেলাম। এখন আমরা হচ্ছে 16/24। 16/24 কিসের সাথে? দেখো আমরা যদি আবারও এই 2কে কি করতে পারি, এই 2কে যদি 8 দ্বারা গুণ করি তাহলে পাবো, এই যে 2কে যদি আমরা 8 দ্বারা গুণ করি তাহলে 16 পাবো, আবার 3কে আমরা 8 দ্বারা গুণ করলে 24 পাবো। সুতরাং এটাও কিন্তু সমান 16/24। আবার আমরা যদি আর গুণ করি, দেখো 2 এর সাথে 24 গুণ করলে কত আসতেছে? 48 আসতেছে, তাই না? 2 এর সাথে 24 গুণ করলে 48 আসতেছে, আবার 3 এর সাথে 16 গুণ করলে 48 আসতেছে। সুতরাং এটা ঠিক আছে। এরপরে যেহেতু এখানে মাইনাসের কাহিনী, দেখি পরেরটার সাথে মিলে কিনা। এখানে আছে -15/10। দেখো 2কে কখনোই আমরা গুণ করলে 15 পাবো না, আবার 3কে কোনো কিছু দ্বারা গুণ করলে 10 পাবো না। সুতরাং এটা কিন্তু একটু আলাদা, তার মানে 15 ডিভাইডেড কত? 10। ফাইনালি যেটা আছে সেটা হচ্ছে কত? -5, তারপরে হচ্ছে 15। তো এটাও কিন্তু একটু আলাদাই, তাই না? সুতরাং এটাও হচ্ছে আমাদের আলাদা, -5/15। তো এই ছিল। ও আরেকটা জিনিস, এখানে একটু জিনিস আমাদের একটু মিস্টেক হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে এখানে লেখা আছে 3/2। তো এটা হবে আমাদের কত? 3/2, 3/2। তো লক্ষ্য করো এই যে এটা আছে, আমরা যদি 3কে 5 দ্বারা গুণ করি 15 পাবো, আবার 2কে 5 দ্বারা গুণ করলে 10 পাবো, আর এখানে মাইনাস তো আছেই। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই যে -15 আর -3/2 একই। সুতরাং এটা আমরা লিখতে পারি, আর এখানে এটা আমরা মুছে দিই, আর এখানে এটা হচ্ছে গিয়ে আলাদা। তো আমরা কি কি পাইলাম? আমরা পাইলাম হচ্ছে 2/3 সমান 6/9 সমান 16/24। আবার লক্ষ্য করো এখানে যেটা পাইলাম সেটা হচ্ছে -3/2 ইকুয়ালস টু -15/10, আর এখানে -5/15 আলাদা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা যদি বুঝে থাকো, এই বৈশিষ্ট্যকে মূলদ সংখ্যার মৌলিক বৈশিষ্ট্য বলে। সুতরাং প্রতিটি মূলদ সংখ্যার অসীম সংখ্যক সমতল মূলদ আছে। দেখো আমরা যদি 2/3 এটাকে যদি 500 দ্বারা গুণ করি, আবার 2/ এই যে 3কে যদি 500 দ্বারা গুণ করি তাহলে কি আসবে? এখানে আসবে 1000, আর এটা হচ্ছে কত? 3 5 1500। এই 100/1500 হচ্ছে গিয়ে 2/3 সমতল ভগ্নাংশ। তো এরকম অসংখ্যবার আমরা এইভাবে সমতল ভগ্নাংশ তৈরি করতে পারি। এই সংখ্যাগুলোর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এগুলোর বাম পাশে ঋণাত্মক চিহ্ন আছে, তার মানে এই সংখ্যাগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা আর এবং মূলদ সংখ্যা, অর্থাৎ এটাই হচ্ছে ঋণাত্মক মূলদ সংখ্যা। যদি মাইনাস চিহ্নটা থাকে, এই যে আমরা দেখতে পাচ্ছি 5/15, এটা একটা মূলদ সংখ্যা এবং এটা যেহেতু চিহ্ন মাইনাস আছে বাঁ দিকে, সুতরাং এটা একটা ঋণাত্মক মূলদ সংখ্যা। এরপরে কি আছে? মূলদ সংখ্যার বৈশিষ্ট্য ব্যবহার করে আমরা সাধারণ ভগ্নাংশকে সরল করতে পারি। এক্ষেত্রে হর ও লব উভয়কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে মূলদ সংখ্যার মৌলিক বৈশিষ্ট্য ব্যবহার করতে হবে। যেমন এখানে দেখো আমরা দেখছি -3/2 সমান, এখানে পাইছি কি -15/10। তো এটাকে কিন্তু আমরা সাধারণ মৌলিক ভগ্নাংশে পরিণত করতে পারি। যেমন
এই 15কে মৌলিক সংখ্যা যদি করতে চাই তাহলে পাবো 3 গুণ 5, কারণ 3কে আমরা কোনো কিছু দ্বারা ভাগ করতে পারবো না, 3 একটি মৌলিক সংখ্যা, 5ও একটি মৌলিক সংখ্যা। আবার 10কে আমরা লিখতে পারি 2 গুণ 5, তো এই 5 আর 5 কাটলে সুতরাং থাকতেছে -3/2। তো এখন আমাদের একটা একক কাজ আছে, আমরা একক কাজটা কি করব, যে মৌলিক বৈশিষ্ট্য ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলো সরল করো। তো আমাদের প্রথমটা আছে কি, প্রথমটা আছে হচ্ছে 12/32। তো 12কে আমরা কি লিখতে পারি, 12কে আমরা যদি লসাগু করি এইভাবে, যদি আমরা মৌলিক সংখ্যা তৈরি করতে চাই তাহলে 6 দোকানে 12, 3 দোকানে 6, অর্থাৎ 2 গুণ 2 গুণ 3। এরপর আছে কি 32, 32কে 2 দ্বারা ভাগ করলে আসতেছে 16 দোকানে 32, তাকে আবার 2 দ্বারা ভাগ করলে 8, তাকে 2 দ্বারা ভাগ করলে 4, 4কে 2 দ্বারা ভাগ করলে 2 2, তার মানে 1 2 3 4 5টা, 1 2 3 4 এবং 5। আবার একটু হিসাব করে দেখি, 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 16 দোকানে 32। এখন দেখো এই 2 কাটা, এই 2 কাটা, তাহলে কি কি থাকতেছে, তাহলে থাকতেছে এখানে 3, আর এখানে 2 দোকানে 4, 4 দোকানে 8। তার মানে 12/32-এর মানে মৌলিক বৈশিষ্ট্য ব্যবহার করে সরল ভগ্নাংশ করলে কি আসবে, 3/8। ওকে, আমরা কিন্তু সহজে করে ফেলছি। দেখো সহজেও কিন্তু আমরা এইভাবে করতে পারলাম, 4 দ্বারা ভাগ করলে 3 4 12, আর 4 দ্বারা ভাগ করলে 4 8 32। তো এরপরে কি আছে, -63/42। তো চলো করি। আমরা আর একটা পৃষ্ঠাতে আসলাম। এখন আমরা যেটা করব, প্রথমটা তো অলরেডি আমরা করে ফেলছি, এটা আমাদের ডান। এরপর হচ্ছে -63/42। তো 63কে আমরা যদি মৌলিক সংখ্যায় রূপান্তর করতে চাই, 63কে, তাহলে 3 দোকানে 6, 3 1, তারপরে আবার 3 দ্বারা ভাগ করলে 3 7 21, তার মানে 3 7 21, 21 3 21-এ কত, 63। তাহলে আমরা এখানে লিখতে পারি, এটুকু আমরা একটু দূরে পাঠিয়ে দেই, আমরা লিখতে পারি হচ্ছে 3 গুণ 3 গুণ 7 ডিভাইডেড, এই 42কে কি করতে পারি, আমরা 42কে করতে পারি হচ্ছে 42কে অর্ধেক করলে আসতেছে 21, আবার 3 7 21, অর্থাৎ 2 গুণ 3 গুণ 7, 3 7 21, 21 দোকানে 42। এখন এই 7 7 কাটা, 3 3 কাটা, ফাইনালি যেটা পাইলাম 3/2। দেখো 3/2, এইটাকে কিন্তু আর আমরা সরল করতে পারবো না, কারণ 3 একটি মৌলিক সংখ্যা, 2 একটি মৌলিক সংখ্যা, তার মানে এটাও আমাদের হয়ে গেল। এরপরে আছে কি 36/109। তো 36কে 2 দ্বারা ভাগ করলে থাকে 18, 18কে 2 দ্বারা ভাগ করলে থাকে হচ্ছে 9, 9 3 3 9, তাহলে 3 3 9, 9 দোকানে 18, 18 দোকানে 36। আচ্ছা 109, 109কে আমরা কি দ্বারা ভাগ করতে পারি, চিন্তা করে দেখো, 109কে আমরা কি দ্বারা ভাগ করতে পারি। এখন এই যে 109 কিন্তু কি যৌগিক সংখ্যা না, 109 একটি প্রাইম নাম্বার। যেহেতু 109 প্রাইম নাম্বার, আমরা এখানে 109 লিখব, সুতরাং 36/109 এটাই থাকবে। আমরা যদিও উপরে 2 গুণ 2 3 গুণ 3 দিছি, বাট 109কে তো আমরা কিছু করতে পারবো না, সুতরাং এটা যা আছে তাই। এরপরে কি আছে, 106/159 কত আসতেছে, দেখো 106, যেহেতু 6 আছে, সুতরাং এটা আমরা ভাগ করতে পারবো। তো 106 2 দ্বারা ভাগ করলে 5 দোকানে 10, 3 দোকানে 6, কত আসতেছে, 53/2। এখন 53কে আবার কি দ্বারা ভাগ করতে পারি, আমরা একটু চিন্তা করে দেখো। এখানে এই 53 কিন্তু একটি মৌলিক সংখ্যা, সুতরাং আমরা 106-এর ক্ষেত্রে লিখতে পারি 2 গুণ 53, আর 159-এর ক্ষেত্রে আমরা কি করতে পারি, 159। এটা কত দ্বারা ভাগ করব, আমরা
9 আর 5 14, 14 আর 1 15, 15 যেহেতু 3 দ্বারা ভাগ যায় তার মানে 159ও 3 দ্বারা ভাগ যাবে, তাহলে কি লিখতে পারি 3 × 5 = 15 আর এদিকে 9, 3 × 3 = 9। তো দেখো এখানে কিন্তু আমরা পাইলাম 3 × 53। দেখো এই 53 53 কাটা 106 ডিভাইডেড 159 এর কি যদি সরল করি তো সরল ভগ্নাংশ আসতেছে 2/3। 36 এর এটা শেষ হয়ে গেল, 106 এটা শেষ হয়ে গেল। এরপর আছে কি -75 ডিভাইডেড 150, -75 এদিকে 150। তো -75 কে আমরা কি লিখতে পারি 3 × 25 = 75, 3 আর 5 × 5, 5 × 5 = 25, 3 × 25 = 75। আচ্ছা গেল। এরপরে আমরা 2 দ্বারা ভাগ করলে 5 × 75 আর 3 × 5 × 5, 5 × 5 = 25, 3 × 25 = 75, 75 যোগানে 150। তাহলে এই 5 কাটা, এই দুইটা 5 কাটা, 3 3 কাটা, আমরা পাচ্ছি -1/2। তার মানে 75/150 এর -75/150 এর সরল ভগ্নাংশ হচ্ছে -1/2। এটাও আমাদের হয়ে গেল। এরপরে আছে কি 39 ডিভাইডেড 65, -39 ডিভাইডেড 65। তাহলে এখানে -3 × 13 = 39, 3 × 13, 13 কে আর কিছুই করতে পারবো না কারণ তার একটা মৌলিক সংখ্যা। আর এদিকে আছে 65, 3 5 13 কত, 5 13 হচ্ছে 65, 5 × 13, 3 5 15, 5 6। আচ্ছা 13 13 কাটা, সুতরাং -3 ডিভাইডেড 5। এই হচ্ছে আমাদের এই যে একক কাজগুলো করলাম এর উত্তরগুলো কি কি আমরা যদি একটু হাইলাইট করি। এটা হচ্ছে এটার উত্তর, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে উত্তর, আর এখানের উত্তরটা হচ্ছে আমি একটু লিখে রাখি 36 ডিভাইডেড 109। 109কে আমরা কিছুই করতে পারলাম না। আবার -63 ডিভাইডেড 42 এর উত্তর হচ্ছে কত। আচ্ছা এখানে ভালো কথা, এখানে আমরা কিন্তু মাইনাস চিহ্ন দেই নাই, মাইনাস চিহ্ন না দেওয়া মানে 0, এখানে মাইনাস চিহ্ন দিতে হবে। 0 মানে কি পরীক্ষায় 0, এখানে -3/2। আর সবার প্রথমটা যেটা আমরা করছি এটা কত ছিল, এটা ছিল হচ্ছে 3/8। তো এই ছিল আজকের আমাদের একক কাজ তথা 31 নম্বর পৃষ্ঠার আমাদের মোটামুটি পাঠ্য বই দেখে পড়াশোনা আমরা চেষ্টা করলাম শেষ করার জন্য। নেক্সট পর্ব আমরা শুরু করব যাচ্ছি 32 নম্বর পৃষ্ঠাতে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।